সম্প্রতি সুন্দরবন এলাকায় ঘটে গেছে একটি মহা বিপর্যয় এবং যার কারণে সুন্দরবন আজ সংকটে। এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং এর থেকে আমরা কি করে আমরা এগিয়ে যেতে পারি এই সুন্দরবনকে রক্ষা করার ব্যাপারে, এ নিয়ে আলোচনা করার জন্য আমরা আজ স্টুডিওতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাদিকে আছেন এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং উনি নদী নিয়ে অনেক দিন কাজ করেছেন, নদী বিশেষজ্ঞ বটে উনি। আর আছেন প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আলী। আর আমার ডান দিকে আছেন বন বিশেষজ্ঞ জনাব জুনায়েদ কবির চৌধুরী। আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ জনাব মনিরুল এইচ খান। আমি প্রথমেই প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আলীর কাছে জিজ্ঞেস করব, এই যে সম্প্রতি যে দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে এই সুন্দরবন আমরা মনে করছি খুব সংকটে আছে এবং এই বিপর্যয় কারণে বনের উপরে কী ধরনের প্রভাব পড়ছে এই তেলের কারণে, এ নিয়ে যদি আপনি আমাদের একটু বলেন। সুন্দরবন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা, পুনরুৎপাদন, রিজেনারেশন সবই কিন্তু এই জোয়ার ভাটার কারণে অত্যন্ত স্বচ্ছন্দভাবে রিজেনারেশন হয়, পুনরুৎপাদন হয়। এই ধরনের যখন বিপর্যয় আসে, যেমন তেল ৯ তারিখে যখন এই অয়েল ট্যাঙ্কারটা, এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণে ডুবে গেল শ্যালা নদীতে, এবং এটি যেহেতু কুয়াশাচ্ছন্ন ছিল সকালে, অনেকেরই দৃষ্টিতে পড়েনি। পরে যখন বন বিভাগের কর্মচারীরা এবং যারা ওখানকার জেলে বাওয়ালি যারা আছে তারা যখন দেখলো এই ঘটনাটা ঘটেছে, তারা সেইটাকে চেষ্টা করলো কিছু তেল আটকানোর জন্য, এবং ঢাকাতে এবং মংলাতে, খুলনাতে সব জায়গায় তথ্য ছড়িয়ে পড়তে বিকেল হয়েছে। আমার কাছে সংবাদটা আসার পরে আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। বলার পরে আমি পরের দিন সকালে ওখানে গেলাম। আমি যখন মংলা থেকে যাচ্ছিলাম তখনই আমার পশুর নদীর মধ্যে আমার নাকে একটা ঝাঁঝালো গন্ধ আসছিল, এবং মাঝে মাঝেই আমি থোকা থোকা লাইনের মতো দেখলাম যে এই ফার্নেস অয়েলটা ছড়িয়ে আছে, এবং যেসব ডেব্রিজ নদী এবং খালে আছে, অর্থাৎ যে কচুরিপানা, গোলপাতার অংশবিশেষ, মোথা, এগুলিতে তেল জড়িয়ে আছে। আমরা সেই প্রেক্ষাপটে আমরা বললাম যে তেল সংগ্রহ করার চেষ্টা করা হোক, এবং কন্টেইনমেন্টের মানে তেলগুলি আটকানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটায় আমরা ওই সময়ে আমরা যে সমস্ত এজেন্সিগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছিল, বাংলাদেশ নেভি ওখানে অ্যাক্টিভ ছিল, কিন্তু এই প্রযুক্তি সম্পর্কে এবং ইম্প্রোভাইজ যে প্রযুক্তিও করা যায়, বুম তৈরি করা যায়, সেই বিষয়টা অনেকেরই মানে ওইভাবে তাৎক্ষণিকভাবে কাজ করেনি মাথায়, যার ফলে তেল ছড়িয়ে গেছে। কিন্তু ইফেক্টিভলি এই বুম তৈরি করে কন্টেইনমেন্ট এবং সাবসিকুয়েন্টলি ওটি স্কিমার করে বা ম্যানমেড ইম্প্রোভাইজেশনের মাধ্যমে সেকে যে তেলটা তুলে ফেলার যে প্রক্রিয়া, সেইটা শুরু করতে 11 তারিখ এসে গেছে। আমি ওখানেই ছিলাম। 11 তারিখে ওই ভ্যাসেলটি, অয়েল ট্যাঙ্কারটি উদ্ধার করা হয় বেসরকারি পর্যায়ে একটি উদ্যোগের মাধ্যমে, কিন্তু ততক্ষণে প্রায় সব তেল ছড়িয়ে গেছে। এরপরে আমি নিচে বেশ আন্দারমানিক একটি ক্যাম্প আছে, সেখানে গিয়েছি। আমি দেখেছি যে বেশ খালের মধ্যে যেই সব ক্রিক আছে, এবং এই ক্রিকগুলো সবগুলো কিন্তু কমপ্লিট ক্রিক না, ডেড এন্ড অফ দ্য ক্রিক আছে। ক্রিক এক পর্যায়ে যেয়ে আবার বন্ধ হয়ে গেছে। এই ক্রিকগুলি খুব বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আলটিমেটলি দেখা গেছে যখন এই জোয়ারে তেল উপরে উঠেছে, ভাটায় ওই স্টিকনেসের কারণে এবং লেস সলিবল হওয়ার কারণে মাঠ ফ্ল্যাটে এই তেলটা আটকে গেছে। তাহলে কি তেলটা সুন্দরবনের ভেতরে সেভাবে ঢুকতে পারেনি? না, শুধু যে ক্রিক আছে, ক্রিকের দুই পাশে এবং নদীর দুই পাশে যে মাঠ ফ্ল্যাট আছে, এই মাঠ ফ্ল্যাট যে কাদাযুক্ত, যে পলিযুক্ত যে ফ্ল্যাটগুলি আছে, যেগুলি ভাটার সময় আপনি দেখবেন যে এটা এক্সপোজ থাকে, জেগে ওঠে, কিন্তু জোয়ারের সময় আবার ঢেকে যায়। এই জায়গাটায় ব্যাপক তেল এটা ওখানে স্টিক করেছে, ওখানে লেগে আছে এখনও। এরপরেও আমি আরেকবার গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে এই মাঠ ফ্ল্যাটে তেলের আস্তরণ তখনও আছে, এবং এইটা এখন ভেরি ডিফিকাল্ট, এটাকে তুলে আনা এটা খুব ডিফিকাল্ট, যেহেতু এটা মাটি কাদার সাথে মিশে গেছে।
পানির সাথে থাকলে যেটা আমরা করেছি, আমরা লোকাল মানে স্থানীয় মানুষকে নিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে আমরা কিন্তু তেল কিছু সংগ্রহ করার চেষ্টা করেছি। গতকাল পর্যন্ত আমাদের প্রায় ৬৮,৫০০ লিটার তেল আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি এই জনসাধারণের মাধ্যমে। এবং এই জনসাধারণ কিন্তু স্থানীয়, এবং তারা মাছ ধরে, কাঁকড়া ধরে, বনের উপর তারা নির্ভরশীল। তারা ওইভাবে, যেহেতু তাদের এই সময় কোনো কাজ নেই, তাদের উদ্বুদ্ধ করা সহজ হয়েছে। এবং তারা উদ্বুদ্ধ হয়েছে দুইটি কারণে। একটি হলো প্রায় মজুরি পেয়েছে প্রত্যেকেই, এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রথমে ৩০ টাকা এবং পরে ৪০ টাকা করে এই পানি মিশ্রিত তেল, এই ফার্নেস অয়েল তারা ক্রয় করেছে। এতে তারা যথেষ্ট উদ্বুদ্ধ। এখানে তো প্রায় ৩ লাখ লিটার তেল ছিল, তাই না? ৩.৫ লক্ষ লিটার তেল ছিল। তার মধ্যে এই জাহাজটা যখন উদ্ধার করা হলো তাতে কি এরকম তেল পাওয়া গেছে? ওখানে প্রায় ৫০,০০০ লিটার তেল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে, তবে এটির বেশিরভাগই পানি মিশ্রিত তেল। আচ্ছা, আমি আবার আপনার কাছে ফেরত আসবো। আমি একটু বন বিশেষজ্ঞ জুনায়েদ কবির চৌধুরীর কাছে ফিরে যাচ্ছি। এই যে উদ্ভিদ আমাদের যে সুন্দরবনের, এর উপরে এই তেলের প্রভাব কিরকম পড়বে বলে মনে করেন আপনি? সুন্দরবনে যেসব বীজ দিয়ে ন্যাচারাল রিজেনারেশন হয়, এই বীজগুলো যেগুলোতে তেল লাগবে এগুলো কিন্তু রিজেনারেট করবে না। এটা হচ্ছে প্রথম ইম্প্যাক্ট, যেটা সিডের উপরে হবে। কারণ সুন্দরবনের সব রিজেনারেশনই সিড থেকে হয়, এবং সিডগুলো নর্মালি ফ্লোট করেই বিভিন্ন জায়গায় গিয়ে লাগে। সেকেন্ড এফেক্ট যেটা হবে সিডলিংয়ের উপরে, আপ টু 9 ইঞ্চ হাইট পর্যন্ত নর্মালি সুন্দরীর কথা বলতেছে, অন্যান্য স্পিসিস একই রকম হবে হাইট। এগুলোতে যখন তেল লাগবে পানিসহ, তেল আগায় লাগলে পরে তেল উপরটা ভারী হবে এবং চারাটা নুয়ে পড়বে। চারাটা নুয়ে পড়ে চারাটা মাটিতে বসে যাবে এবং ওই চারাগুলো মরে যাবে। এরপরে বলি যেগুলো গাছ জীবিত আছে, সুন্দরবনের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ম্যানগ্রোভের যে নিউমেটোফোর থাকে, শ্বাসমূল বলি আমরা বাংলায়। নিউমেটোফোরসে প্রচুর ছিদ্র থাকে ছোট ছোট। এই তেল যখন ওই শ্বাসমূলের উপরে পড়বে এবং শ্বাসমূলে যখন পানি আসে লাগবে, পানির সাথে কাদা থাকবে, সিল্ট থাকবে, এগুলো আবার কেওলাইন, মনোক্লোরাইড যেগুলো, এগুলো নেগেটিভলি চার্জ পার্টিকেলস, এগুলো আবার ওই তেলের সাথে একেবারে আঠার মতো বসে যাবে। এই আবরণটা যদি নিউমেটোফোরে কাভার করে, তাহলে নিউমেটোফোরগুলা এফেক্টেড হবে এবং গাছের একটা স্ট্রেসে পড়বে, এবং অলরেডি কিছু চারা যেগুলো গত 3 বছরের ছিল সেগুলো মরে যাবে। এবং এর কারণে আপনার আলটিমেটলি সুন্দরবনের যে এখন যে ভেজিটেশন আছে বা সিএফটিতে যদি বলেন যে এত সিএফটি আসে পার একর, ওইটা কিন্তু ভবিষ্যতে কমে যাবে। আচ্ছা, আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমি অধ্যাপক মনিরুল খানের কাছে আমার প্রশ্ন হলো, আপনি সম্প্রতি সুন্দরবন ঘুরে এসেছেন এবং আপনি সরজমিনে দেখেছেন অনেক কিছু। বন্যপ্রাণীর উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে এই তেলের কারণে? জি, ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার পরে আমি সেখানে গিয়েছি। স্বাভাবিকভাবেই পানির সাথে কিন্তু সব জীবন কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় তারাই যারা পানির মধ্যে বা পানির আশপাশে থাকে। যেমন আপনার ডলফিন, ভোঁদর, কুমির, গুইসাপ, যেগুলো পানিতে বা পানির আশপাশে থাকে, এগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয়ত, এই পানিটা সব প্রাণী খেয়ে থাকে, বাঘ, হরিণ থেকে শুরু করে সব প্রাণী খেয়ে থাকে। এই যে দূষণটা হয়েছে, পানি দূষণ হয়েছে, এই পানিটা এই সরাসরি খাবার পানির হিসেবে এবং খাদ্য চক্র যেটিকে বলে, সেই খাদ্য চক্রের মাধ্যমে কিন্তু ওইখানে যত বন্যপ্রাণী আছে কম বেশি কিন্তু সবাইকেই ক্ষতিগ্রস্ত করবে। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন যে 2টো মরা ভোঁদর উদ্ধার করা হয়েছে এবং আমি কিন্তু সেই দলের সাথে ছিলাম। আমরা কিন্তু এই মরা ভোঁদর পেয়েছি খুব সরু একটা খালের ভেতর। আমরা যদি ওই খালের ভেতর না যেতাম তাহলে কিন্তু এই ভোঁদর দুটো যে মারা গিয়েছে আমরা জানতেও পারতাম না। কাজে যতটুকু চিত্র আমরা পাচ্ছি সেটি পূর্ণাঙ্গ চিত্র হিসেবে মনে করার কোনো কারণ নেই। বাস্তব অবস্থাটা এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এরা যে শুধু পারেই মারা পড়বে তা তো না, ভেতরে গিয়েও মারা পড়বে। কারণ সুন্দরবন খুবই গহীন একটা বন, সেই বনের ভেতরে প্রবেশ করাও কঠিন। ভেতরে যদি একটা প্রাণী মরে থাকে সেটি তো আমরা সহজে জানতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে যে বিষক্রিয়ার ফলে কিন্তু একটা প্রাণী যে সাথে সাথে মারা যাবে তা নয়। এই তেলটা তো পুরো পরিবেশের মধ্যে ছড়িয়ে আছে কোনো না কোনোভাবে, ধীরে ধীরে কিন্তু এটি বন্যপ্রাণীর শরীরে প্রবেশ করবে, কম বা বেশি মাত্রায়।
এবং যে জায়গাটাতে এই তেলটা ছড়িয়েছে সেখানকার বন্যপ্রাণী কিন্তু হয়তো 1 মাস 2 মাস পরেও অসুস্থ হয়ে মারা যেতে পারে। সেই খবরটা কিন্তু আমরা হয়তো সহজে পাবো না। আর তৃতীয়ত হচ্ছে আমি নিজে যেটি দেখেছি, বেশ কিছু বন্যপ্রাণী আমি আগের তুলনায় অনেক কম দেখেছি, যেমন মাছরাঙা। আপনি বলছেন নদীর পার ঘেঁষে যে জায়গাটুকুতে এই তেল ছড়িয়েছে সেই জায়গাটুকুর কথা বলছি, সেখানে কিন্তু মাছরাঙার বেশ কয়েকটা প্রজাতি আমরা অনেক সংখ্যায় দেখতাম, সেই সংখ্যাটা আমি অনেক কম দেখেছি। বানর, হরিণ এগুলোর সংখ্যা অনেক কম দেখেছি। কিন্তু ইন্টারেস্টিং যেটি হচ্ছে যে শিকারি পাখি যেগুলো মৃত মাছ বা মৃত যেসব প্রাণী খায়, এগুলোর আনাগোনা বেশি। এটি কিন্তু ইন্ডিকেট করে যে এই যে মৃত প্রাণী বা মাছ এগুলো হয়তো আগের তুলনায় এখন বেশি পাওয়া যাচ্ছে। তো যার ফলে এই ক্ষতিকর প্রভাবটা কতটুকু হয়েছে এবং আগামীতে কেমন হবে, এর জন্য কিন্তু বিশদ গবেষণা এবং মাঠ পর্যায়ের কাজ প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা এর পূর্ণাঙ্গ চিত্রটা পাবো না। এই যে শিকারি পাখি দেখলেন, এই শিকারি পাখিগুলো যদি এই মৃত জীবজন্তুগুলো খায় কিংবা যাই খাবে, তাদেরও তো সমস্যা হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। একটা মাছের শরীরে 5 গ্রাম তেল আছে, ওরকম যদি 10টা মাছ একটা ঈগল পাখি খায়, তাহলে 5 গুণন 10 50 গ্রাম তেল ঢুকে যাচ্ছে ওই ঈগল পাখির শরীরে। ঠিক একইভাবেই প্রত্যেকটা প্রাণী কিন্তু কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো মাত্রায় ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি শকুনকেও দেখেছেন ওই এলাকায়? হ্যাঁ, আমরা অল্প কিছু শকুনও দেখেছি। তার মানে এখানে শিকারি পাখিগুলো কিন্তু এন্ডেঞ্জার্ড অবস্থায় থাকবে যদি এই মৃত দেহগুলো খায়, তাই না? জি। তাহলে আমরা মানে যারা শিকারি পাখি হিসেবে ঘুরছে ওখানে, তাদের নিয়েও কিন্তু চিন্তার বিষয় এখন। এক কথায় যারা আছে ওখানে সব বন্যপ্রাণী নিয়েই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে আমরা এই ক্ষতিকর প্রভাবটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আবার আমি ফেরত আসবো আপনার কাছে। আমাদের নদী বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে আমার প্রশ্ন, এত দ্রুত তেল ছড়িয়ে পড়লো কেন? খুব সোজা কারণটা সোজা এই কারণে যে ইউনূস সাহেব সুন্দর ব্যাখ্যা করেছেন যে জোয়ার ভাটার ব্যাপারটা। এই জোয়ার আর ভাটার সময়টা কিন্তু সূর্য আর চাঁদ দ্বারা ফিক্সড, 6 ঘন্টা কিছু মিনিট, যে সময় জোয়ারটা আসবে আবার ভাটাটা চলে যাবে। গাছের পাতার দাগ দেখে বোঝা যায় যে জোয়ারের সময় পানি কতটা উঠেছিল, আবার ভাটার সময় পানি নেমে যাচ্ছে। কাজে জোয়ারের সময় যখন পানিটা উঠছে তখন ওই ছোট খাল দিয়ে ভিতরে ঢুকছে, শাখা নদী দিয়ে ভিতরে ঢুকছে, আবার ওই 6 ঘন্টা হচ্ছে তার স্থায়িত্ব। যখনই স্ল্যাক পিরিয়ড হয়, অর্থাৎ জোয়ারও না ভাটাও না, মানে জোয়ার শেষ হলো এরপরে ভাটা শুরু হবে, তারপরে কিন্তু স্রোত কিন্তু তীব্র। কাজেই ভাটার টানে এই ফার্নেস অয়েল এটা বেরিয়ে গেছে। এবং জোয়ার ভাটার সাথে যাদের পরিচয় আছে, ভাটার সময় যখন টান দিচ্ছে তখন এটা ভেঙে যাচ্ছে, যেটা উনি 2 দিন পরে গিয়ে দেখছেন যে টুকরা 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 ফ্লোট করছে, ইমালশনের মতো, পানি মিশ্রিত ইমালশনের মতো ফ্লোট করছে। এটা যদি একমুখ নদী হতো, এক স্রোতের, যেমন যমুনার মতো কিংবা করতোয়ার মতো, তাহলে এটা স্রোতের টানে নিচে চলে যেত। এটা কিন্তু তা হচ্ছে না। আবার যে জোয়ার আসতেছে তখন আবার উজানে চলে আসতেছে, উজানে এসে আবার খালের ভিতর দিয়ে ঢুকছে। ভাটার সময় যখন পানি নামা শুরু করলো, সেখানে যে তেল প্রথম দিকে যে চাকা চাকা যেগুলো ছিল সেগুলো মাটিতে বসে গেছে। এটা তো সমান প্লেন না, গেলে পাওয়া যাবে এখানে কিছু তেল ওখানে কিছু তেল, হয়তো ইতিমধ্যে তার তেলের বহুলাংশ মাটিতে প্রবেশ করেছে, যে কারণে তো আস্তে আস্তে বলতে পারি যে আমরা একটু সময় বেশি নিয়ে নিয়েছি। সেটা তো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ আমরা সময় বেশি নিয়েছি। উনি যেটা বলছেন যে আমরা 68,000 লিটার তুলতে পেরেছি, তার মানে 3 লক্ষ 3.5 লক্ষর মধ্যে 6 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ, এটা হয়তো আরও তোলা যেত। তো মনে রাখতে হবে সুন্দরবনে কিন্তু মানুষের জনবসতি নেই। এখন আমাদের যেটা প্রয়োজন যে এটার গুণগত মান কত দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে পারি। 2-1টা কাগজে পড়েছি, তারা বলছেন যে রাসায়নিক জিনিস ব্যবহার করে এই তেলটাকে দ্রুত অপসারণ করে পানিটাকে ভালো করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমার বিদ্যাবুদ্ধি যতটুকু বলে আরেকটা নতুন রাসায়নিক দ্রব্য সেখানে আমি দিতে রাজি না। রিয়াকশন করে কি হবে উই ডু নট নো ইট। লেট দ্য নেচার হিল ইটসেলফ অন দ্য ওয়াটার ফ্রন্ট। পানিতে প্রকৃতি যতটুকু পারে সেটা করুক, তেল কিন্তু ছড়াতে থাকবে। কারণ এই শ্যালা নদীটা হচ্ছে উত্তর দক্ষিণে, এটা একটা পর্যায়ে পশুরের সাথে কানেক্টেড। এখনও যে এই যে চাকা চাকা তেল যদি কোথাও পাওয়া যায়, আমি জানি না পাওয়া যাবে কিনা, এটা ভালোভাবে মনিটর করে সেটাকে যাতে ছেঁকে তোলা হয়। কাজে আমি মনে করি যে এখন আমাদের কিছু গবেষণা, সেটা বিভাগীয়ভাবে হতে পারে, বাইরের বিশেষজ্ঞদের দিয়ে হতে পারে,
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা করতে পারেন, সেটা হচ্ছে যে মনিটর করা ওয়াটার কোয়ালিটিটার কি অবস্থা থাকছে, উপরে তেলের আস্তরণ থাকছে কিনা, সয়েল কোয়ালিটি কি থাকছে, ভিতরে কি থাকছে, নদীর পাড়ে কি থাকছে। নদীর পাড়টা সবচেয়ে বেশি, যে আপনার যে পিছনে, আমাদের পিছনে যে চমৎকার ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারে আপনার পিছনের যে ছবিটা, পাড়ের উপরে তেলের একটা আস্তরণ। এইটা তো চেঁচে তুলে ফেলা সম্ভব না, তুলে ফেললেও ভিতরে ঢুকে গেছে। তাহলে কিভাবে ট্রিট করা যেতে পারে? যে অংশে আরেকটু ভিতরে, এটা থেকে হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটার অংশে গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে। জুনায়েদ কবির ঠিকই বলেছেন, আমি এগ্রি করি। গাছের কাণ্ডে যেখানে এখনো তেল লেগে আছে, সেটা কি মুছে কোনোভাবে পরিষ্কার করা সম্ভব কিনা। তো এই মনিটরিংটা ওয়াটার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি এবং গাছের রিজেনারেশন, আমি মনে করি প্রকৃতিকে বাউন্স করতে দেওয়া উচিত। সে নিজে নিজেই হয়তো ফেরত আসবে। লিটারেচার ঘাটতে চেষ্টা করেছি, এখন থেকে 30 বছর আগে আলাস্কাতে যে আমাকো ভালডেজ, যেটা ক্রুড অয়েল ক্যারি করছিল, গিয়ে যখন উপকূলে আছড়ে পড়েছে, উপকূল যে বিস্তীর্ণ এলাকা, সেখানে প্রচুর যাযাবর পাখি থাকে, পাখি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিন্তু 30 বছর পরে এখনও জীবন নর্মাল হয়নি, কারণ যে মাটি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি অনুমান ভিত্তিক বলতে চেষ্টা করছি যে সুন্দরবনের ভিতরের অংশের মাটির থেকে যদি তেলযুক্ত কিছু পাওয়া যায়, সেটাকে চেঁচে তোলা ফেলা উচিত। আর পাড়ের অংশটা বোধহয় চেঁচে ফেলা ছাড়া আমি অন্য কোনো বিকল্পের কথা চিন্তা করতে পারছি না। কিন্তু এরকম একটা পাড়ের থেকে যদি আমরা 6 ইঞ্চি 9 ইঞ্চি মাটি তুলে ফেলি, হয়তো প্রকৃতিকে সহায়তা করা হবে। বাট মূল জিনিসটা হচ্ছে, এই নদীতে জোয়ার ভাটা হয়, ভাটার সময় প্রচণ্ড স্রোত থাকে, কাজেই জোয়ারের সময় যে পরিমাণ পানি উপরে ওঠে, আর উপর থেকে আসা পানি প্লাস জোয়ারের পানি মিলে ভাটার পানি, যে কারণে ভাটাতে স্রোত অনেক বেশি থাকে। তো নিয়মিত পর্যবেক্ষণ করা, তারপরেও প্রকৃত বিশেষজ্ঞর সাথে এটা নিয়ে আলাপ করা উচিত যে আসলে আমরা এই ক্ষয়ক্ষতিটা কিভাবে কমাতে পারি। বন্যপ্রাণীর ক্ষেত্রে মনিরুলের সাথে আমি পুরোপুরি একমত, তাদের খাবার পানির দরকার আছে। এখন বনের ভিতর দিয়ে বহু পাখি আছে যারা হেঁটে বেড়ায়। সুন্দরবন তো একটা জলাভূমি, বহু মাইগ্রেটরি পাখি আছে, ওয়েডার্স আছে, তাই না? তার পায়ে যদি কোনোভাবে তেলটা লেগে যায়, সাথে সাথে কিন্তু সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাখায় যদি লেগে যায়, সাথে সাথে সে ক্ষতিগ্রস্ত হবে। আর এই কথাটাই আমি বলতে চাই যে ক্ষতি যা হয়েছে সেটাকে এখন আমরা কি করে রিকভার করতে পারি, প্রকৃতিকে কি করে রিকভার করতে হেল্প করতে পারি, এটাই হবে আমাদের বিবেচ্য বিষয়। আমি আবার আপনার কাছে ফেরত আসব। আমার প্রশ্ন এখন আমাদের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুস আলীর কাছে। আপনারা বন বিভাগের পক্ষ থেকে কীভাবে এই ব্যাপারটা সামাল দিচ্ছেন? বিলম্বে কন্টেইনমেন্ট হওয়ার কারণে এবং জোয়ার ভাটার কারণে বেশি তেল বিস্তৃত হয়েছে। একটি কথা বলা ভালো যে ওই সময় জোয়ার ছিল। ম্যানেজমেন্টের যে দিকটা, মানে ফার্নেস অয়েল হুইচ ইজ ডিপোজিটেড অন দি মাড ফ্ল্যাট, এটা হলো ম্যানেজমেন্টের বিষয়। ম্যানেজমেন্টের ব্যাপারে আমার জোনায়েদ কবির স্যার যেটা বলছেন, এটা মনমোরিলেটেড এবং ক্যাওলিনেটেড ক্লে, এটা নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জডগুলি ক্লেগুলি সলিউশনে থাকে, আর পজিটিভলি আয়ন যেগুলি থাকে এগুলি ইনসলিবল হয়। এবং এখানে সোডিয়ামের পার্সেন্টেজের কারণে এই সয়েলে, সুন্দরবনের সয়েলটা স্যালাইন বেশি, এই জন্য সোডিয়ামের পার্সেন্টেজটা বেশি। এমনিতেই মাটি ডিসপার্সড, ক্যালসিয়াম যেমন কোয়াগুলেটিং এজেন্ট আর সোডিয়াম হলো ডিসপার্সিং এজেন্ট। কাজেই যে স্যার যে বলছিলেন যে ডিজলভ হয়েছে, মাটির মধ্যে ঢুকে গেছে, এইখানে আমার একটু দ্বিমত আছে। ওইভাবে আসলে যায়নি, এটা অ্যাবজর্পশন হয়েছে, নট অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন লেগে থাকা, বডিতে গায়ে লেগে থাকা, আর অ্যাবজর্পশন একদম সলিবল হয়ে যাওয়া। এটার এই প্রকৃতিগত কারণেই ফার্নেস অয়েলের যে বৈশিষ্ট্য, সেই কারণে এটা হয়নি। আর এই সয়েল কোয়ালিটি অ্যাসেসমেন্ট বা চেসে ফেলা, সয়েলের যে ক্যারেক্টারিস্টিক্স কী আছে, এখানে কি ছিল, বেসলাইন কি, হ্যাঁ এইটা ভালো একটা প্রস্তাব, এজন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে এই যে ওয়াটার কোয়ালিটি নিয়ে ডিজলভ অক্সিজেন বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা আমাদের যে বিওডি, সিওডি, এইগুলি অ্যাসেসমেন্টের প্রক্রিয়া চলছে। আমার মনে হয় সেই জায়গাটা এখনও ইয়েট টু অ্যাসেস, যে এত তাড়াতাড়ি এটা এখনও নির্ণয় করা খুব ডিফিকাল্ট হবে। তাৎক্ষণিক ক্ষতি যেটা হয়েছে, যেমন মাছরাঙ্গা পাখি দু একটা মারা গেছে, কাঁকড়া মরে গেছে, ভোদর বা অটার মারা গেছে,
এবং মনিরুল খান সাহেব যেটা বলেছে যে ইভেনচুয়ালি কি ক্ষতি হয়, তার মানে এই যে ফার্নেস অয়েলটা এটা সিস্টেমিক কতটা ইনফেস্ট করে বডিতে, মানে তার ফিজিওলজিক্যাল প্রসেসে যদি এই যে অ্যানিমেলের কথা যদি ফিজিওলজিক্যাল প্রসেসে যদি সে ঢুকে যায় তাহলে বিশাল ক্ষতি হবে। কিন্তু এটা একটা লিমিটেশন আছে বিকজ অফ ইটস নেচার অফ দি ফার্নেস অয়েল। এটা ঢোকাটা অতটা ইজি হবে না, অতটা ঢুকবে না। আর আলটিমেটলি যে এই যে অ্যাসিমিলেশন প্রসেস অফ দি অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যান বিং, এইটা অনেক কিছু নিউট্রালাইজ করে। আচ্ছা, এটা কি আপনি থিকনেসের কারণে বলছেন? তেলের যে ক্রুডনেসের কারণে। ক্রুডনেসের কারণে। ক্রুডনেসের কারণে। আচ্ছা, একটা জিনিস আমরা এগুলি বিষয় বিবেচনা করছি। স্যার যেটা বলছেন যে নিউ মেটাফোর, আমি আরও দুইটা বিষয় বলতে চাই। একটা হলো ফটোসিনথেসিস, একটা রেসপিরেশন। যদি ফোলিয়েজের সারফেস এরিয়া কমে যায়, সারফেস এরিয়া কমে গেলে ফটোসিনথেসিসটা কম হবে। দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর দি নট ফর সিডলিংস। 4টে স্টেজ তো গাছের, একটা সিডলিং, স্যাপলিং, পোল অ্যান্ড ট্রি। তো এই পর্যায়ে যারা মাড ফ্ল্যাটের পাশে থাকবে, কাছে থাকবে, যেই গাছগুলো স্যার বলছে 9 ইঞ্চির মধ্যে থাকে 3 বছরে, আসলে আমার মনে হয় আরেকটু বড় হয়। 9 ইঞ্চি 3 বছরে সুন্দরী গাছ কিন্তু আরেকটু বড় হয়। সুন্দরীটা হয়, হ্যাঁ, কিন্তু গেওয়াগুলো বড় হয়। গেওয়াগুলো এর থেকে একটু বড়। গেওয়া তো ফাস্ট গ্রোয়িং, গেওয়া ফাস্ট গ্রোয়িং, সেটা তো বড় হয়ই। তবে আমি কিছু লিটারেচার দেখেছি, সেখানে এই যেমন রাইজোফোরা যে গ্রুপটা আছে, যেমন আপনার বাইন, গেওয়া, এগুলি এবং কেওড়া, এগুলি মোস্টলি রিভার ব্যাংকের পাশে থাকে। এই রিভার ব্যাংকে যেগুলি পাশে থাকবে, মাড ফ্ল্যাট থাকবে, সেগুলি ক্ষতিগ্রস্ত হবে। এগুলি মূল গাছ হবে না, সিডলিংগুলি হবে। স্যাপলিংও তেমন কোনো ক্ষতি হবে না, পোলে হবে না, ট্রিতে তো হবেই না। কারণ আমি বলেছি যে এই অংশটি, সুন্দরবনের এই অংশটি, বিশেষ করে এই শেলা নদীর উত্তর পাড়টা, এটা কিন্তু একটু কম্পারেটিভলি উঁচু। তা আমার মনে হয় এই চ্যালেঞ্জটা এখানে খুব একটি বেশি হবে না। আর স্যার আরেকটা জিনিস বলেছেন অত্যন্ত সুন্দর, নিউ মেটাফোরের কথা। নিউ মেটাফোরকে যেভাবে ট্রিটমেন্ট করা দরকার, একটা রিস্ক আছে নিউ মেটাফোরের। এটা আমরা অবশ্যই এটা বিবেচনায় আনবো যে কিভাবে এটাকে ফিজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হবে, কেমিক্যাল ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই। স্যার যেটা বলছেন যে ডিসপারসেন্ট, আর তাছাড়া এই যে ডিজলভ করার যে প্রক্রিয়া, বা এই মাড ফ্ল্যাটে যদি আমি কোনো কেমিক্যালস করি, তাও ক্ষতিকর হবে। একমাত্র সম্ভব ছিল যদি আমরা একদম সাথে সাথে কন্টেইন করা সম্ভব হতো, এবং স্কিমার দিয়ে যদি বিভিন্নভাবে বিভিন্ন খাল থেকে হিউজ এনগেজমেন্ট স্টার্ট করা যেত, তাহলে স্কিমার দিয়ে অনেক তেল তুলে ফেলা যেত। এবং সেইটা নেক্সট ভাটার আগে করা দরকার ছিল। জোয়ার তো চলছিল, জোয়ার আরও 5 ঘন্টা পরে, হয়তো বা 5.5 ঘন্টা পরে ভাটা আসছে। এই মেইন হোয়াইল যদি করা যেত, তাহলে প্রচুর তেল স্কিমিং করে এটা সংগ্রহ করা। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের। এই যে কন্টিনজেন্সি প্ল্যানের কথা আমি প্রায়ই বলছি, আমরা 2002 সনে আমাদের এরকম একটা স্টাডি হয়েছিল যে সুন্দরবনে যদি অয়েল স্পিল হয় কি হবে। সুন্দরবনে অয়েল স্পিল এছাড়াও হয় যে আমাদের যে মার্চেন্ট ভ্যাসেলগুলি আসে, এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশেরও কিছু ভ্যাসেল আসে, এবং সম্প্রতি যে ইনল্যান্ড শিপিং যেটা হয়েছে শেলা নদীতে, যেটার জন্য দুর্ঘটনাটার অন্যতম কারণ বলে আমরা বিশ্বাস করি, সেই কারণে এদের কিন্তু রেগুলার কিছু স্পিলিং হয়। সব ফিটনেস একরকম না কিন্তু জলযানের। এখানে একটু অ্যাড্রেস করার সুযোগ আছে। যারা সংশ্লিষ্ট দপ্তরে আছেন তারা এই বিষয়টি দেখবেন, আমরা অনেক সচেতন হব। দিস ওয়াজ এ গ্রেট লার্নিং ফর আস, যেটা হয়েছে আর কি। আর ইভেন্চুয়াল লসের কথা স্যার যেটা বলছে যে ভলিউম লস অফ টিম্বার ইন ফিউচার, এইটা যদি রিজেনারেশন হ্রাস পায় তাইলেই মাত্র সম্ভব। কিন্তু আমি বিশ্বাস করি না যে রিজেনারেশন হ্রাস পাবে, কারণ এইটা বিকজ অফ দ্য টাইডাল রিভার্স অ্যান্ড দি ডিসপার্সাল বাই ওয়াটার, দি সিড আর ডিসপার্সাল বাই ওয়াটার। আর লাকিলি স্যার আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই, এই সময় কোনো সিড ডিসপার্সড হয়নি, এই সময় কোনো সিড ফ্লোটেড ছিল না। আই হ্যাভ চেকড মাইসেলফ, আমি গেছি যে এখানে আমার একটা ছিল, সংশয় ছিল যে কাঁকড়া এই সময় ছিল, কিন্তু না, কাঁকড়া এই সময় ছিল না বীজে। সিড থাকতে পারে নিপা ফ্রুটিকাস। নিপা ফ্রুটিকাস ইটস ভেরি রেজিলিয়েন্ট স্যার, আমি এই তথ্যটি দিতে চাই। অল পাম্পস, মনোকটস আর মোস্ট রেজিলিয়েন্ট। আমরা যখন কোস্টাল এরিয়াতে আমরা গাছ লাগাই, মনোকট আমরা করি, মনোকট কিন্তু মোস্ট রেজিলিয়েন্ট স্পেসিস। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নিপা ফ্রুটিকান
আসলে এটা বললে কেউ চিনবে না, এটা খুব সোজা ভাষায় গোলপাতা। এবং এই গোলপাতা বললেই তখন কিন্তু যারা সুন্দরবনে গেছে, সুন্দরবনের আশেপাশে তারা বুঝতে পারবে। তা আমি যে কারণে ইন্টারাপ্ট করলাম সেটা হচ্ছে ওনারা ওয়াটার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি মনিটরিং শুরু করেছেন, আমি আনন্দিত। আমি মনে করি যে এই ডেটাটা অল্প কদিন নিলে হবে না, ওনাদের অন্তপক্ষে আগামী 5 বছর 7 বছরের একটা পরিকল্পনা থাকা উচিত। এবং এই ডেটা কালেকশনটা গবেষকদের সাথে বসে ঠিক করতে হবে। জোয়ারের সময় এক ধরনের ভ্যালু আসবে, ওই একই জায়গায় ভাটার সময় আরেক ধরনের ভ্যালু আসবে, বর্ষাকালে এক ধরনের ভ্যালু আসবে, প্রাক বর্ষায় এক ধরনের ভ্যালু আসবে, বর্ষা পরবর্তী সময় এক ধরনের ভ্যালু আসবে। জুনেদ কবির গাছের কথা বলেছেন, এবং আমিও মনে করি গাছ যেহেতু ফিক্সড এলিমেন্ট, সে নড়তে পারে না। অন্য প্রাণী নড়ে গেছে, তেলে আটকা পড়লে সে তো নিহত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ কিন্তু ট্র্যাপড। এখন যে নেমাটোফোর নিয়ে আপনারা দুজন কথা বললেন, আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা বুঝি হচ্ছে শুল, সুন্দরবনে যে শুলগুলো আছে সেটার ছিদ্রগুলো দিয়ে সে শ্বাস প্রশ্বাস নেয়। স্বাভাবিক একজন সাধারণ মানুষ হিসেবে আমি বুঝি যে আমার শ্বাস প্রশ্বাসের রন্ধ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার শারীরিক ক্ষতি হবে। তাহলে এটা কি গ্রোথের, বায়োমাস প্রোডাকশনে ঘাটতি হবে, নাকি সে চূড়ান্তভাবে মরে যাবে আমি জানি না। কাজী সেই ক্ষেত্রেও পানির যেমন গুণাবলী ওনারা পর্যালোচনা করছেন, তার সাথে আমি যোগ করব এই যে শ্যালা নদী, এটার সাথে কিন্তু অন্য নদীরও সম্পর্ক আছে। উনি বললেন যে এটা শিবসাতে যায়নি এখনো, আমি মেনে নিচ্ছি, কিন্তু শিবসাতে যে যাবে না এটা তো আমরা জানি না। কাজেই এই মনিটরিংটা যেন ওনারা বেশ দীর্ঘদিন ধরে চালান। মাটিতে খালের পাড়ে এক ধরনের হবে, খালের উপরে প্রাকৃতিকভাবে খালের উপরটা একটু উঁচু হয়, পাড়টা সেখানে এক ধরনের হবে, একটু ভিতরে গেলে একটু নিচু হয়, সেখানে এক ধরনের হবে। কাজেই ওনারা যদি প্রপারলি কোঅর্ডিনেটেড ওয়েতে এই ডেটাগুলো কালেক্ট করেন তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা বড় ব্যাপার হয়ে থাকবে। পরবর্তীতে বহু ছাত্র সেটা নিয়ে কাজ করতে পারবে, কিন্তু আমরা সুন্দরবন সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। উনি যেটা বলছিলেন আমাকে যে অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন, যে একটা হচ্ছে গায়ে লেগে থাকা, পাতার গায়ে লেগে থাকা, কাণ্ডের গায়ে লেগে থাকা, এগ্রিড। আরেকটা যেটা মাটিতে আছে সেটা কি মাটিতেই থেকে গেছে না ভিতরে ঢুকেছে? এখন ভিতরে ঢোকার প্রক্রিয়াটা কি, এটা কি ডাইলিউটেড হয়ে ঢুকেছে, ওই পটাশিয়াম সোডিয়াম আয়নের কথা বলছেন, এগুলো সিরিয়াস বিজ্ঞানীরা গবেষণা করবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে যারা সুন্দরবনের ভালো স্বাস্থ্য দেখতে চাই, তারা যদি আমাদেরকে খবর দেন যে 1 বছর পরে রিজেনারেশন হচ্ছে, গাছের গ্রোথ কমেনি কিংবা কমেছে, কোন ভ্যারাইটিটা কমেছে, তাহলে আমরাও কিন্তু বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে। এবং সেই জন্যে আমি প্রধান বন সংরক্ষককে আমি অনুরোধ জানাবো যে এই ডেটাগুলো যাতে নিয়মিত প্রকাশ করেন। সুন্দরবনে যে দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু তারপরে কি হচ্ছে আমরা কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু এটাকে আমরা তাৎক্ষণিকভাবে কন্টেন্ট করতে পারতাম, যেটা উনি বলেছেন, যদি আমরা ভাটা শুরু হওয়ার আগেই যদি কন্টেন্ট করতে পারতাম, পারিনি, এর পরের দুর্ঘটনার সময় যেন করতে পারি। আর প্রকৃতি কিভাবে রেসপন্ড করছে, রিয়্যাক্ট করছে, কোন স্পিসিস রিয়্যাক্ট করছে, বন্যপ্রাণী কোনটা রিয়্যাক্ট করছে, যেমন শকুন কিংবা বাজ পাখি কিংবা যারা কার্নিভোরাস, তারা যে মরা মাছ বলি, ভোঁদর বলি কিংবা অন্য প্রাণী খাচ্ছে, তাদের উপরেও কি প্রভাব পড়ছে সেটার জন্য আমরা মনিটর করি। আমি জানি না তাদের ব্রিডিং ক্যারেক্টারিস্টিক্স বদলাচ্ছে কিনা, ডিম পাড়ার সময় তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। অর্থাৎ সুন্দরবনটা নিয়ে আমরা গর্ব করি, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আমরা জ্ঞান সংগ্রহের জন্য কোনো ত্রুটি করি নাই, এই কথাটা জোরের সাথে সারা দুনিয়াকে বলতে চাই। ধন্যবাদ। আমি জুনায়েদ কবির চৌধুরীর কাছে প্রশ্ন রাখবো যে অর্থনৈতিকভাবে সুন্দরবন সংলগ্ন যে মানুষগুলো আছে এবং বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন আপনি? দেখেন, এখানে নর্মালি আমরা জানি অ্যাবাউট 3 লাখ লোক একেবারে সুন্দরবনের উপরে ডিপেন্ডেন্ট, এবং এদের বেশিরভাগই হচ্ছে মাছ ধরার কাজ করে। এই তেলটা স্পিল হওয়ার পরে যেটা হবে, এই তেলের ড্রপ আরও ভারী হয়ে এর সাথে ক্লে এবং সিল্ক জমা হয়ে এটা নিচে বটমে পড়বে, নদীর বটমে পড়বে, এবং নদীর বটমে একটা ইম্পারমেবল লেয়ার তৈরি হবে। নদীর বটমে এক গ্রুপ অফ ইনভার্টিব্রেট আছে, যেগুলোকে আমরা বলি ব্যান্থিক কমিউনিটি, সিস্টোড, নিমাটোড, এই জাতীয় জিনিস। এই ইম্পারমেবল লেয়ার হওয়ার কারণে এরা অনেকটা মরে যাবে, সবটা হয়তো নাও মরতে পারে, তবে অনেকগুলোই মরে যাবে।
এবং এই ব্যান্থোস যেগুলো আছে এইগুলোই কিন্তু সুন্দরবনের পাতাটা যেটা পচে ডেট্রিটাস হয় এটাকে ডিকম্পোজ করে ডায়াটম তৈরি করে, এবং এই ডায়াটমটাই মাছে খায়। বে অফ বেঙ্গলে আমরা যে এত মাছ ধরি, এত মাছ পাই, ইট ইজ বিকজ অফ দিস। আপনি যদি ব্যান্থোস কমিউনিটি মরে যায় তাহলে ডায়াটমের সাপ্লাই কমে যাবে এবং ফিশ পপুলেশন কমে যাবে, এবং যেহেতু লোকজন ফিশিংয়ের উপরে ডিপেন্ডেন্ট, দে উইল বি সিরিয়াসলি এফেক্টেড। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে মৌমাছি থেকে মৌ সংগ্রহ করার জন্য, মধু সংগ্রহ করার জন্য এক গ্রুপ অফ লোক আমাদের সুন্দরবনে কাজ করে। বীজের উপরে কীরকম এফেক্ট হবে এটা এখনও আমি ঠিক জানি না, তবে বীজের উপরে যদি কোনো এফেক্ট হয় তাহলেও কিন্তু আমাদের হানি প্রোডাকশনও কমার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট যেভাবে আপনি কালকেই দেখতে পারেন না, এই ওয়েল স্পিলের এফেক্টও কালকে আপনি দেখতে পারবেন না। এই ওয়েল স্পিলের এফেক্ট দেখার জন্য ইউ মে হ্যাভ টু ওয়েট 5, 6, 10 ইয়ার্স, 20-30 বছর পর্যন্ত এটার এফেক্ট থেকেই যাবে। কিছু কিছু ক্ষেত্রে স্টাডিতে দেখা গেছে যে ওয়েল স্পিল হইলে পরে 30 বছর পর্যন্ত এর এফেক্ট রয়ে গেছে। আলাস্কাতে যে একটা ওয়েল স্পিল হয়েছিল সেটার এফেক্ট 30 বছর পরেও পাওয়া গেছে। তো এইসব কারণে এটা একটা স্লো প্রসেস, এবং ইমিডিয়েট ইম্প্যাক্ট এটার হয়তো দেখা না গেলেও চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এটার ইম্প্যাক্ট অনেক দিন পর্যন্ত থাকবে। অতএব খুব নাইসলি স্যাম্পলিং করে, স্যাম্পলিং টেকনিক যদি ঠিক না হয়, শুধু ডেটা কালেকশন করলে লাভ হবে না। একজন ভালো স্যাম্পলিং এক্সপার্টকে দিয়ে স্যাম্পলিং করে, স্যাম্পলিং সাইটগুলো ঠিক করে, সেখান থেকে কী কী ডেটা আপনি স্যাম্পলিং করবেন, কী কী ডেটা মনিটর করবেন, সেটা ঠিক করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনার এই লেসনস উইল বি ইউজড ইন ফিউচার। তার মানে কন্টিনিউয়াস আমাদের মনিটরিং এবং স্যাম্পলিং এবং আমাদের নজরদারিটা খুব বেশি রকম বাড়াতে হবে, সেটা কিন্তু করতে পারে আমি মনে করি বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর। আমার মনে হয় সেই জিনিসটা যদি হয়, পাশাপাশি যারা প্রাইভেট সেক্টরে আছেন, বিভিন্ন এনজিও এবং অন্যান্য যারা সংগঠন, তারাও কিন্তু আমি মনে করি যে এর সাথে এ ব্যাপারে সজাগ থাকা দরকার। মনিরুল খান, আপনার কি মনে হয় যে এই ধরনের সমস্যার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, কিংবা কিভাবে মোকাবিলা করতে পারি এই বন্যপ্রাণীদের ব্যাপারে, বা ওইখানে যেই ধরনের প্রাণীগুলো আছে তাদের ব্যাপারে? ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেটি দিয়ে শুরু করব, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যখন এই নৌ রুটটি সুন্দরবনের ভেতর দিয়ে খোলা হয়েছিল, তখন কিন্তু আমরা বিভিন্ন ফোরামে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এটি সুন্দরবনেরও সবচেয়ে সমৃদ্ধ এলাকার ভেতর দিয়ে গিয়েছে, দুর্ঘটনা ঘটতেই পারে। এবারে না হয় তেল নিয়ে ডুবেছে, আরেকবার যে কীটনাশক নিয়ে ডুববে না তার কি নিশ্চয়তা আছে? কাজে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে এই নৌ রুটটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয়। দ্বিতীয়ত, যে তেলটা ছড়িয়ে পড়েছে সেটির বিষয়ে কি করা যায়। আমি গত কয়েকদিন আগে যে অবস্থাটা দেখে এসেছি, তাতে পানিতে বা মাটিতে কিন্তু দৃশ্যমান তেল এখন আর নেই। এখন যেটি আছে, নদী এবং খালের দুপাশে যে উদ্ভিদরাজি আছে তার গায়ে কালো তেলের একটা প্রলেপ লেগে আছে, এবং বন বিভাগ যে পদ্ধতিতে এটি বের করে আনছে, আমি ব্যক্তিগতভাবে এটি সমর্থন করি। সেটি হচ্ছে উড়ি ঘাস, ঝোপঝাড় এবং গোলপাতার যে পাতা এবং গাছের ডালপালা, বড় গাছ বাদ দিয়ে এইগুলো যদি কেটে বের করে আনা হয়, আমি মনে করি এটি সঠিক পদ্ধতি, কারণ এইগুলো খুব তাড়াতাড়ি রিজেনারেট করে। এটি কেটে আনলে বনের বিশেষ কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র বড় গাছ যাতে কাটা না হয়। তবে এগুলো যাতে কখনোই মাটিতে পুঁতে ফেলা না হয়। বের করে আনার পরে তেলটা এক্সট্রাক্ট করা যেতে পারে, অথবা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। না, ওই এলাকায় দেখা যাচ্ছে তেল সংগ্রহের জন্য নানা রকম পদ্ধতিতে এটাকে জ্বালানো হচ্ছে। তো সেটাও তো কার্বন ইমিশন হচ্ছে ওখানে। সুন্দরবনের জন্য কি সেটা ক্ষতিকর? সেটি খুব বেশি মাত্রায় হচ্ছে না, আচ্ছা, মানে সেটি স্বল্প মাত্রায় হচ্ছে। তবে আমি যেটি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে যেহেতু সাধারণ গ্রামবাসীরা এই কাজটি করছে, তারা কিন্তু অত সচেতন নয়। অর্থাৎ তাদের কাছে সাধারণ একটা ময়লা জিনিসও যা, তেলও তাই, এবং তারা কিন্তু যথেষ্ট আগুনের ব্যবহার করে, সেটি তেল এক্সট্রাকশনের জন্য, তাদের বিড়ি সিগারেটের জন্য। দুর্ঘটনাক্রমে যাতে আগুন না লাগে সেই বিষয়টার দিকে একটু গুরুত্ব রাখা। আরেকটি জিনিস যেটা শোনা যাচ্ছে যে এরা নানা ধরনের চর্মরোগ এবং পেটের পীড়ায় ভুগছে। তো সুতরাং যে সংগ্রহটা যেভাবে হচ্ছে, সেই সংগ্রহটাও তো আমার মনে হয় একটু বিজ্ঞানসম্মত হওয়া উচিত, এবং আমাদের যে মেডিকেল যে সাপোর্টটা সেটা সেখানে থাকা দরকার। জি, সেক্ষেত্রে তাদের গ্লাভস এবং অন্যান্য সামগ্রী যেগুলো, সেগুলো বন বিভাগ দিচ্ছে, এবং আমি মনে করি যে সেটি মোটামুটিভাবে একটা সঠিক পথেই আছে। তো যেটি বলছিলাম যে তাহলে এই তেলটি কিন্তু উদ্ভিদরাজির মধ্যে আছে, এবং সাধারণ গ্রামবাসী তারা কিন্তু
দুর্ঘটনাক্রমে আগুন এদিক সেদিক ফেলতেই পারে। তো তার মাধ্যমে যেহেতু এখন শুষ্ক মৌসুম শীতকাল, বনে যাতে আগুন না লাগে সেই বিষয়টার দিকেও একটু নজর রাখার প্রয়োজন আছে। এরপর এই যে বন্যপ্রাণী এবং সর্বোপরি বনের স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাকে মনিটর করতে হবে দীর্ঘদিনের জন্য। স্যার বলেছেন 5 বছরের জন্য, তা আমি মনে করি সেরকমই একটি সময় পর্যন্ত অন্তত মনিটর করতে হবে যে কি হচ্ছে। এবং বিশেষত আগামী কয়েক মাস কিন্তু অসুস্থ বন্যপ্রাণী ধরা পড়ার একটা সম্ভাবনা আছে। সেটি পেলে যাতে দ্রুততম সময়ে তাকে সেবা শুশ্রূষা দেওয়ার মতো প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা নেয়ারও প্রয়োজনীয়তা আছে। কারণ একটি বন্যপ্রাণী ধরা পড়লো, তারপর যদি আমরা তার সেই প্রস্তুতিটা না থাকে যে শুশ্রূষা দেওয়ার বা কি করব, তাহলে কিন্তু মারা যেতে পারে। তো এই দীর্ঘস্থায়ী যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাবটা কাটানোর জন্য কিন্তু আমরা আজকে বসে আসলে চট করে বলতে পারবো না। এই মনিটরিং এর মাধ্যমেই কিন্তু আমাদের শিখতে হবে যে কোথায় কিভাবে ক্ষতিকর প্রভাবটা পড়ছে। এবং আমি বন বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা যে তেল আহরণের দেশীয় পদ্ধতি প্রয়োগ করছে, এটি কিন্তু শিক্ষণীয়। যে তেলটা যখন ছড়িয়ে গেছে তখন কিন্তু আর কিছু করার ছিল না। তো সেই অবস্থাতে যে এই তেলগুলো এনে আবার গরম করে সেই তেলটাকে বের করে আনা, তো এই জাতীয় দেশীয় পদ্ধতি নিয়েও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোন সমস্যার সমাধান আমরা কিভাবে করব। সুতরাং আমাদেরই সমস্যা হচ্ছে, সেটার সমাধান আমাদেরই বের করতে হবে। তবে এর মধ্যে আমরা শুনেছি যে জাতিসংঘের মানে ইউএনডিপির থেকে কিছু লোক এসেছে, সে ব্যাপারে কি আপনি আমাদের একটু বলবেন? জি জি জি, আমি অবশ্যই বলবো। সেটি হলো, আর একটি বিষয় আমি একটু বিনয়ের সাথে প্রফেসর নিশাদ এবং জুনায়েদ কবির চৌধুরীর সাথে একটু দ্বিমত করব। সেটা হলো অয়েল স্পিল ইন আলাস্কা অ্যান্ড অয়েল স্পিল ইন বাংলাদেশ সুন্দরবন, ইট ডিফার্স গ্রেটলি। কী কারণে? এইটা হলো আলাস্কা ইজ এ টেম্পারেট ক্লাইমেট অ্যান্ড বাংলাদেশ সুন্দরবন ইজ আন্ডার দি ট্রপিক্যাল ক্লাইমেট এবং সেডিমেন্টারি ফরমেশন সয়েলের। সেডিমেন্টারি ফরমেশন অ্যান্ড যদি ট্রপিক্যাল ক্লাইমেট হয়, সেখানে আমরা ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ফলোড বাই ডিকম্পোজিশন, যেটাকে আমরা সব মিলিয়ে ওয়েদারিং বলি, এটা বেশি হয়। এইটা যত বেশি হবে দ্রুত এইটা রেসিডুয়াল ইফেক্ট, যেটা আমি প্রথম যেটা বলতে চেয়েছি যে ইভেনচুয়াল লস কতটা, এই রেসিডুয়াল এফেক্টে 5 বছর পর্যন্ত বলা হচ্ছে, কেউ কেউ 10 বছরও বলছে, কেউ কেউ 50 বছরও বলতে চেয়েছে। এই ইভেনচুয়াল লসটা এটা আমরা অ্যাসেস করব ডেফিনেটলি। আমরা এই অ্যাসেসমেন্টগুলো সয়েল, ওয়াটার কোয়ালিটি, হ্যাবিটেট কোয়ালিটি কতটা ডিসইন্টিগ্রেট, ইকোসিস্টেমের যে কোয়ালিটি, সকল প্যারামিটার নিয়ে আমরা একটা রোবাস্ট আমরা পরিকল্পনা করব আমরা এই রিসার্চের, গবেষণার। কিন্তু এই যে আলাস্কার সাথে বাংলাদেশের সুন্দরবন কিন্তু এটা কম্পেয়ারেবল না। এক্স্যাক্টলি টাইমিং ঠিক হবে না, এক্স্যাক্টলি হয়তো টাইম 30 বছর না লাগতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে অয়েল স্পিলের এফেক্ট ইজ এ লং টার্ম এফেক্ট। 30 বছর ওখানে লাগছে, এখানে হয়তো 20 বছর লাগবে, মেবি, ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি, আমরা এক্স্যাক্টলি জানি না কতদিন লাগবে। তবে এইটা ঠিক যে এটা একটা লং টার্ম এফেক্ট হবে, সেটাই বলার কথা আর কি, সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আমি জাতিসংঘের মিশনের কথা একটু বলতে চাই। সেটি হলো আমাদের সুন্দরবন, আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য, এটা বিশ্ব ঐতিহ্য বটে। কাজে যখনই এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং অয়েল স্পিলের নিউজটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, তখন জাতিসংঘ থেকে একটি আবেদন এসেছে, তাদের কনসার্ন তারা ব্যক্ত করেছে এবং একটি প্রস্তাবও এসেছে। মূলত আমার সাথে প্রায় প্রথম দিক থেকেই আমার সাথে যোগাযোগ ছিল, টেলিফোনে কথাবার্তা হচ্ছিল, ইমেলের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল। আলটিমেটলি সরকার এটি এন্ডোর্স করেছে। এন্ডোর্স করে এখান থেকে তারা প্রায় 18 জন বিদেশি, যার যার ক্ষেত্রে সে মানে প্রথিতযশা বিজ্ঞানী, বাংলাদেশেরও বৈজ্ঞানিক রয়েছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন বৈজ্ঞানিক, মেরিন বায়োলজির, মেরিন সায়েন্সের 2 জন শিক্ষক রয়েছে, প্রফেসর রয়েছে, এবং আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়েরও রয়েছে, পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট রয়েছে, এবং যারা ফিনল্যান্ড থেকে লোক এসছে, তারা ইভেন জাপান থেকে লোক এসেছে, বিভিন্ন জায়গায়। এই যে টিম সব মিলিয়ে 25 জনের একটি দল, টিম কম্পোজিশন, এক্সেলেন্ট টিম কম্পোজিশন, এবং তারা এই সকল বিষয়ে তারা একটা অ্যাসেসমেন্ট করবে যে রাইট অ্যাট দিস মোমেন্ট আর কি ইন্টারভেনশন করা যায়, এবং এইটা ভবিষ্যতে কি কি বিষয়ে গবেষণা চলবে, করতে হবে, যেটা আমি বলছিলাম যে রোভাস্ট একটা গবেষণা পরিকল্পনা করতে হবে, আমরা করব, সেইটার ক্ষেত্রে তারা একটা দিক নির্দেশনা দিবে। তাদের এই মিশনটা কিন্তু খুব দীর্ঘদিনের না,
এটা মাত্র তারা 29 তারিখে 30 তারিখে ফিরবে। এর মধ্যে তারা একটা রিকগনাইসেন্সের মতো এবং তারা এই যে বিশেষ করে ক্রেক্সগুলিতে যেখানে এখনও রিমেইনিং অয়েল স্পিল যেখানে আছে, হুইচ ইজ ভিজিবল, এখন যেটা ভিজিবল দেখা যাচ্ছে মাড ফ্ল্যাটে আছে এবং এই যে টুইক্সে লেগে আছে এবং এই যে ছোট ছোট হার্বেশিয়াস প্ল্যান্টসে লেগে আছে, উরি গ্রাসের কথা প্রফেসর সাহেব বললেন, এগুলো কালেকশন করছে এবং এরপরে এই সয়েলটাকে কিভাবে ট্রিট করা যায়, এই যেমন একটু পুড়িয়ে দেওয়া বা এখান থেকে স্ক্র্যাচ করে নিয়ে আসা, এই বিষয়গুলো আমাদের মাথায় এখনও আমরা খুব অ্যাকসেপ্ট করি না। এইভাবে স্ক্র্যাচিং করা, এটা কারণ সাইজ ইজ এনরমাস, মোটামুটি ব্যাপ্তি তো অনেক বড়। মাড ফ্ল্যাট অনেকগুলো, প্রায় 41টা খাল আলটিমেটলি দেখা গেছে, ভেরি ভ্যারিড কন্ডিশন, মানে বিভিন্ন পরিমাণে এই ফার্নেস অয়েলটা ছড়িয়েছে। সব খালি একরকম না, বিশেষ করে ওই যে ডেড এন্ড অফ দি ক্রিক্স, এগুলিতে বেশি ক্ষতিকর হবে। তো এই বিষয়ে আমরা সরকার, আমি মনে করি বন অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং হাইয়েস্ট অ্যাটেনশন হ্যাজ বিন গিভেন। কাজে এইটার পরে আমরা একটা পরিকল্পনা করব এবং ইমিডিয়েটলি যে রেসপন্সটা করা দরকার সেটা আমরা করেছি, যে আমরা হিউম্যান রিসোর্স মোবিলাইজ করেছি। হেলথ হ্যাজার্ডের বিষয়টি আমাদের নজরে এসছে, আমরা বিবেচনা করেছি এবং আমরা প্রায় 1 সপ্তাহ আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে এখানে যদি হঠাৎ করে কোনো হেলথ হ্যাজার্ড, স্ক্যাবিস, সোরিয়াসিস এই জাতীয় ওষুধ এইটা হয়, তাহলে তারা ইমিডিয়েট যারা রেসপন্স করে। একই সাথে যে সমস্ত লোক স্বল্প সময়ের জন্য তারা লাইভলিহুডের অপশনটা লস করেছে, তাদের যাতে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থেকে তাদের যাতে অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়, সেটা নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, ডিজাস্টার দুর্যোগ ব্যবস্থার মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। সবাই এই বিষয়ে সজাগ আছে এবং তারা কাজ শুরু করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। সর্বশেষ ডক্টর আইনুন নিশাত, আপনি আমাদের শেষ কথাটাই বলুন। আপনারা যখন কথা বলছিলেন তখন আমি ইউনূস সাহেবের অনুমতি নিয়ে তার কাছে যে কপিটা আছে রিপোর্টের, যে সুন্দরবনে যদি অয়েল স্পিল ঘটে তাহলে কি করতে হবে, এটার পাতা উল্টাচ্ছিলাম। তো 10 মিনিটে যতটুকু পড়া যায় তাতে যেটা পেলাম, এরা বলছেন যে বাংলাদেশের সুন্দরবনের মতো বনে তেলের ছড়িয়ে পড়লে, ক্রুড অয়েল কিংবা ডিজেল অয়েল ইত্যাদি হলে এটা সম্পর্কে কোনো তাত্ত্বিক তথ্য নাই। কাজী বলছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তোমরা তাকে সিমুলেশনের জন্য ব্যবহার করো, কিভাবে ডাটা কালেক্ট করতে হবে, কিভাবে মনিটর করতে হবে সেটা করো। দ্বিতীয় কাজ তারা করেছেন, টবের মধ্যে এই তেল দিয়ে দিয়ে 1 মাস পর্যন্ত তাদের কি এফেক্ট হয় সেই কাজটা করেছেন। এবং 2002 সনে তারা অনেকগুলো কর্মশালা করেছিলেন বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কি করতে হবে এটা যেন আমাদের মনে থাকে। বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম অগ্রণী দেশ মনে করা হয়। তার অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্য আমাদের স্ট্যান্ডিং অর্ডার আছে কে কী করবে। তাহলে ম্যানমেড ডিজাস্টার, এটা তো ম্যানমেড ডিজাস্টার, এটার জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো করবে না বন বিভাগ করবে এই যুদ্ধে আমি যাব না। যেই করবেন তার জন্য স্ট্যান্ডিং অর্ডার একটা থাকে। যে দেখেন 8 তারিখে যখন তেলটা ছড়িয়েছে, 9 তারিখে খবরের কাগজে বেরিয়েছে, 9 তারিখ রাতে ইউনূস সাহেবও প্রোগ্রাম করেছেন, আমি নিজে অন্য একটা চ্যানেলে ছিলাম, আমরা সকলেই বুমের কথা বলেছি। এই রিপোর্টেও কিন্তু বারবার বলা হচ্ছে যখন তেল ছড়াবে তখন ফিজিক্যালি এটাকে আটকে ফেলো, বুম বানিও। এবং ওরা এফেক্টের কথা যেটা বলছে, আমি কিন্তু এই 10 মিনিটের বিদ্যার মানে এটা পড়ে বলছি। তারা বলছেন 0 থেকে 15 দিন পর্যন্ত পাখি, টার্টল ফিশ এবং ইনভার্টিব্রেটের ক্ষতি দৃশ্যমান হবে। 30 দিন পর্যন্ত পাতা ঝরে যাবে, স্মল ম্যানগ্রুভস ক্ষতিগ্রস্ত হবে, যেটা জুনায়েদ কবির বললেন। 30 থেকে 1 বছর পর্যন্ত মাঝারি সাইজের গাছের পাতা ক্ষতিগ্রস্ত হবে, গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে। 1 থেকে 5 বছরের মধ্যে কিছু কিছু রিজেনারেশন দেখা যেতে পারে, কিন্তু বড় গাছগুলোর ক্ষতি চলতে থাকবে এবং 5 বছরের মাথায় দেখা যাবে যে বড় গাছগুলো মরে যাচ্ছে, দীর্ঘমেয়াদী এফেক্ট। 1 থেকে 10 বছরের মধ্যে বলা হচ্ছে যে বেশ সার্ভাইভাল হচ্ছে, কিন্তু রিপ্রোডাকশনেও কিছু কিছু প্রবলেম হচ্ছে, হয়তো 10 বছরের পরে আমরা এটাকে রিকভার করতে পারবো। আরেক জায়গায় দেখতে পাচ্ছি তারা বলছেন যে কোন ধরনের গাছ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন ধরনের তেলে। যেমন সুন্দরী গাছ বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু গেওয়া,
যেটা ডেসিডুয়াস ফরেস্ট, মানে শীতকালে তার পাতা ঝরে যায়, বলছে যে এই গাছের পাতা সৃষ্টি করার ক্ষমতা অনেক বেশি। তো যেটা আমি বলতে চাচ্ছি যে কারণ যেটা ঘটেছে, মনিরুলের কথার সাথে আমরা একমত পোষণ করি যে সুন্দরবন যদি জাতীয় সম্পদ হয় সেটা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। মংলা বন্দরে আমি প্রথম যখন যাই, এখন থেকে হয়তো 40 বছর আগে, আমার মনে হয়েছে যে এই সুন্দরবনের ভিতর দিয়ে, কারণ পশুর নদী দিয়ে আসতে হবে জাহাজগুলোকে, অর্থাৎ এই বড় জাহাজগুলো যেন এই পশুর নদীর বাইরে অন্য কোনো নদীতে না ঢোকে, মংলা শহরের কাছে এসে মংলা নালা দিয়ে ঢুকে সে বেরিয়ে চলে আসতো। ভারতের জাহাজের দোহাই দেয়া হয়েছে, কলকাতা থেকে তাদের জাহাজগুলো তো বহিঃসমুদ্রে আসছে, আর কোস্ট লাইনে আসছে, তারপরে বাংলাদেশের সুন্দরবনে না ঢুকে আরেকটু পূবে যদি যায় তাহলে ইজিলি বিষখালী কিংবা পায়রা দিয়ে ভিতরে ঢুকতে পারে। এখন এখানে নৌ চলাচলের জন্য কোনো মার্কিং নেই, IWT এর যে সমস্ত সিস্টেম সেটা চালু করলেই হয়। এই পার্টিকুলার তেলবাহী জাহাজটা গোপালগঞ্জে যাচ্ছিল, গোপালগঞ্জেই যাক আর আরিচাতেই যাক আর বাঘাবাড়ি ঘাটেই যাক অথবা নারায়ণগঞ্জে যাক, সে সুন্দরবনের বাইরে দিয়ে যাবে, কারণ এটা একটা অনন্য বিশ্বের সম্পদ। এই রিপোর্টটার মধ্যে বারবার বলছে যে বাংলাদেশের সুন্দরবনের মতো বনে প্রাকৃতিক দুর্ঘটনা আমরা দেখিনি। এই রিপোর্টটা যখন লেখা হয়েছে, আমি ইন্টারনেটে ঢুকেছি, ওয়েবসাইটে প্রচুর রিপোর্ট আছে, আমেরিকার নদীগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে তারা বুম দিয়ে ওটাকে আটকে ফেলে। উনি তো বললেন যে উনি দ্বিতীয় দিনে গিয়ে একটু দেরি হয়ে গেছে, কিন্তু যদি এটা আমরা বুম দিয়ে আটকাতে পারতাম। তো আমি যেটা সবসময় বলছি যে আমাদের দেশে জেলেরা যে ফ্লোটগুলো ব্যবহার করে তাদের জালটাকে তুলে রাখতে, আমরা ঘন ঘন একটা দড়ি দিয়ে ফ্লোটগুলোকে বেঁধে উপরে একটা জাল দিয়ে দিলে নিচে 1 ফুট নামিয়ে দিলেই কিন্তু বুম হয়ে যেতে পারে। বাট ইতিমধ্যে যদি আমাদের, কালকেও তো এই দুর্ঘটনা ঘটতে পারে আবার, তাহলে তাৎক্ষণিকভাবে যাতে আমরা ব্যবস্থা করতে পারি। দেরি করাটা উচিত না, কারণ একটা স্থির পানিতে যদি তেল পড়ে এটা ধীরে ধীরে ছড়িয়ে যায়। আমি ইন্টারনেটে ভুল তথ্য দেখেছি, তারা গোলাকার আকৃতি করে দেখাচ্ছেন যে বৃত্তাকারে বেরিয়ে যাচ্ছে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে জোয়ারে উপরে উঠছে, ভাটাতে নিচে নেমে আসছে, ভাটাতে নেমে সমুদ্রে যাওয়ার সময় পাচ্ছে না, আবার জোয়ার শুরু হয়ে গেল। কাজে এটা কিন্তু ক্রমাগত সে অসিলেট করতে 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 দক্ষিণে যাচ্ছে এবং একটানা থাকছে না, কিন্তু চাকা 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 বেঁধে যাচ্ছে। তলাতে যদি পড়েও, জুনায়েদ ভাই যেটা বললেন সেটা কিন্তু একেবারে পুরোটা যে তলাটাকে যে সে আবৃত করে দেবে তা না। তো আমরা বলতে চেষ্টা করছি যে তেল এই পার্টিকুলার নদীটাতে, শালা নদীতে হয়তো নেই, সেটা উনি আসার কথা শুনিয়েছেন, শিবসাতে যায়নি, কিন্তু সারফেসটা পরিষ্কার দেখে যেন আমরা আশ্বস্ত না হই যে এটা কেমিক্যালি ক্ষতিগ্রস্ত হয়নি। ওনারা মনিটরিং মেকানিজম শুরু করেছেন, অতি দ্রুত তারা যদি একটা জাতীয় পর্যায়ে সম্মেলন করতে পারেন যে কী ডেটাটা কালেক্ট করছেন। দুর্ঘটনা ঘটে গেছে, স্পিল্ড মিল্কের উপরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এখন আমাদের কাজ হবে এটাকে যত দ্রুত আটকে ফেলা যায়, যে কাজটা করছেন ওনারা বললেন। আমরা বলছি এটার ব্যাপ্তি আর একটু বাড়াতে হবে, মনিটরিংটা যেন হঠাৎ করে শেষ না হয়ে যায়। এই মনিটরিংটা যেন অন্তপক্ষে 3 বছর 4 বছর, বনের স্বাস্থ্য বোঝার জন্য যে দীর্ঘ সময় প্রয়োজন আছে। সুন্দরবনের ক্ষতি হয়নি এটা আমরা মানতে রাজি না, কিন্তু এই ক্ষতিটাকে পরিমাপ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, আর এবারের ক্ষতিটা যতটা কমানো প্রয়োজন। আর সুন্দরবনের ভিতর দিয়ে মংলা বন্দর যেহেতু আছে, ওতে পশুর দিয়ে আসতে হবে, সেখানে নিয়মিত মনিটরিং মেকানিজম, কুয়াশার মধ্যে কেন চলল, অর্থাৎ সেই ধরনের স্ট্রং মনিটরিং মেকানিজম প্রয়োজন। আর পশুর দিয়ে যে চ্যানেলটা ডিমার্কেটেড ফর মংলা পোর্ট, এর বাইরে কোনো নদী দিয়ে যেন জাহাজ চলাচল না করে। কদিন আগে আমরা দেখেছি ক্লিংকারবাহী একটা জাহাজ ডুবেছে, কয়লার পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্রের কথা হচ্ছে, সেরকম একটা ডুবে যেতে পারে। এবং নদীর একটা পিকুলারিটি হচ্ছে তলদেশে যদি একটা বড় বস্তু ডুবে যায়, সাথে সাথে সেখানে সেডিমেন্টেশন শুরু হবে। কাজে এই জাহাজটা দ্রুত তুলে ফেলেছে, ভালো কথা। ক্লিংকারবাহী জাহাজটা তোলা হয়েছে কিনা জানি না। অর্থাৎ ভবিষ্যতের প্রস্তুতি আর বর্তমানে এটাকে নিয়ন্ত্রণ করা আর প্রাতিষ্ঠানিক দায়িত্ব, এই 3টে পয়েন্টের উপরে জোর দিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর নিশাদ, জনাব মোহাম্মদ ইউনুস আলী, জুনায়েদ কবির চৌধুরী ও মনির এইচ খান। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, খুবই একটি জরুরি ব্যাপার নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, যে সুন্দরবন আজ কিন্তু অসুন্দর হয়ে গেছে একটি দুর্ঘটনার কারণে।
এই দুর্ঘটনাটা দুর্ঘটনাই যেন না থাকে, এই দুর্ঘটনার থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমরা এই সুন্দরবনকে সুন্দর করার চেষ্টা করতে পারি এবং আরও সুন্দরভাবে এই সুন্দরবনকে রক্ষা করতে পারি, সেই চেষ্টাই কিন্তু আমাদের করতে হবে। এবং সে কথাই কিন্তু সবাই বললেন এখানে, আমাদের সজাগ হতে হবে, আমাদের সচেতন হতে হবে সুন্দরবনের ব্যাপারে, আমরা যেন আরও অনেক সেন্সিটিভ হই এবং সেই সেন্সিটিভ না হলে এই সুন্দরবন কিন্তু বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ শুনে স্নিগ্ধ